মেনু বারের অনেকগুলো মেনু থেকে 4টা মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এটার ফাঁকে ফাঁকে আমাদের আরো 2টা আসবে, মেনু আসবে, ডিজাইন এবং টেবিল নিয়ে। ওই মেনুগুলো আমাদের ক্ষেত্র বিশেষ লাগবে, আসবে যখন প্রয়োজন হবে। আর এছাড়াও যে রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ যে মেনুগুলো রয়েছে, এই মেনুগুলোতে আমাদের খুব কম সংখ্যক কাজে লাগতে পারে। ম্যাক্সিমাম কমান্ড গুলো, ম্যাক্সিমাম কাজগুলো আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এবং ক্ষেত্র বিশেষ আরো 2টি মেনু আসবে, এই 6টা মেনু আমরা আমাদের কাজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবো বা প্রয়োজন হবে। এজন্য এই মেনুগুলো যখন আলোচনা হয় তখন অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। প্রথম যে মেনুটি রয়েছে সেটির নাম হলো ফাইল মেনু। ফাইল মেনু সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। ফাইল মেনুর মধ্য থেকে আমরা অপশন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে অপশন থেকে আমরা অ্যাডভান্স এর কিছু কাজ করেছি। এই ক্ষেত্রে আপনাকে আরো যে সকল কমান্ড গুলো রয়েছে এই কমান্ড গুলো সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। যেমন জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাড, অ্যাডভান্স, কাস্টমাইজ, রিফর্ম, কুইক অ্যাক্সেস। এই যে কমান্ড বা মেনু গুলো রয়েছে এগুলোর মধ্যে কাজ হলো চেক আনচেক, ক্লিক আনক্লিক এর মাধ্যমে আমাদের কমান্ড গুলো স্ক্রিনের মধ্যে কি করা, কাজ করা, কমান্ড গুলো স্ক্রিনের মধ্যে সেট করা। কাজগুলো অটোমেটিক হবে নাকি ম্যানুয়ালি হবে, এগুলোকে এখান থেকে নির্দেশ বা সেটিং করা। এই যে ওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন মূলত হলো এটা ওয়ার্ড সেটিং। আমরা মোবাইল সেটিং পাই, কম্পিউটার সেটিং পাই, ঠিক এইভাবে আমাদের ওয়ার্ড অপশনটাই মূলত হলো ওয়ার্ড সেটিং। জেনারেল মধ্যে যে সকল কাজগুলো রয়েছে, শো মিনি টুলবার, অন সিলেকশন, এনেবল লাইভ প্রিভিউ, এগুলো আমাদের অটোমেটিক আছে, দেন আমরা অটোমেটিক রেখে দেব। কোনো ধরনের টিক মার্ক উঠাবো না কিংবা কোনো ধরনের টিক মার্ক বসাবো না। আসেন ডিসপ্লে। ডিসপ্লেতে যে কমান্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে যে রিবন বার গুলো আপনি দেখতে পাচ্ছেন, যে মেনু গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি চেক আনচেকের মাধ্যমে আপনার কিবোর্ডের মধ্যে আনতে পারবেন ওঠে। যেমন স্পেস রয়েছে, ট্যাব কারেক্টর রয়েছে, হিডেন টেক্সট রয়েছে, অপশন হাইপেন্স রয়েছে, অবজেক্ট রয়েছে, শো অল ফরম্যাটিং মার্ক রয়েছে। এই যে কমান্ড গুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে চেক আনচেক এর মাধ্যমে দিতে পারেন, বাট এইটা কখনো আমাদের প্রয়োজন হয় নাই, আশা করি হবেও না। যেমন আপনি টেপ মধ্যে দিলেন, টেপ ক্লিক করে আপনি যখন ওকে বাটন দিবেন, এমন কোনো কিছু লিখবেন, এরপর একটা টেপ দিবেন, তারপরে লিখলেন আহমাদ, আরেকটা টেপ দিলেন লিখলেন সালমান, আরেকটা টেপ দিলেন লিখলেন সাইদুল, আরেকটা টেপ দিন লিখলেন আসাদ ইব্রাহিম। এইভাবে আপনি যে ট্যাব গুলো দিচ্ছেন কিবোর্ড থেকে, এই ট্যাব গুলো একটা তীর আকারে দেখাবে। আপনি যদি এখন চান এটাকে এভাবে করতে, তাহলে আপনাকে সেটিংসে যেতে হবে, ফাইল থেকে অপশনে যেতে হবে, সেখান থেকে ডিসপ্লেতে যেতে হবে। ট্যাব ক্যারেক্টারের মধ্যে টিকমার্ক যদি উঠিয়ে দিয়ে ওকে দেন তখন দেখবেন যে ট্যাব থাকবে, বা ট্যাবের মধ্যে যে অ্যারো বাটনটা ছিল দেখানো হয়েছিল সেটা কিন্তু চলে যাবে। এইভাবে আপনি আরো যে সকল কমান্ড গুলো রয়েছে ওইভাবে একটা একটা করে দেখতে পারেন। যেমন স্পেস রয়েছে, দেন ওকে বাটন প্রেস করলাম, যেখানে আপনি একটা স্পেস দিয়েছেন সেখানে একটা ডট পড়বে। কি পড়বে? ডট। যেমন এই দেখতে পাচ্ছেন এই যে আমি স্পেস দিচ্ছি এখানে কিন্তু ডট হচ্ছে। এগুলো তো আমাদের প্রয়োজন নেই।
বাট এগুলোর একটা অপশন রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারেন, এতটুকুই। আমি এটাকে টিক মার্ক উঠিয়ে দিলাম, চলে গেল। এইভাবে আমাদের প্রিন্ট টেক্সট, হেডিং, তারপরে প্রিন্ট ড্রয়িং, এগুলো আমাদের ধরার দরকার নেই আসলে। এগুলো যেটা যেটা দরকার সেটা অটোমেটিক ভাবে দেয়া আছে, যেটা দরকার নেই সেগুলোর মধ্যে টিক মার্ক কিন্তু দেয়া নেই। দেন ওকে বাটন প্রেস করুন, দেখবেন যে আপনার এই ডট ডট চলে গেছে। ফাইল থেকে অপশন যখন যাবেন, সেখান থেকে গিয়ে যখন আপনি প্রুফিং ক্লিক করবেন, সেই প্রুফিং এর মধ্যে আপনার কিছু কাজ থাকে। যেমন অটো কারেকশন অপশন। আপনি যখন প্রুফিং ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে এখানে স্ক্রল বার রয়েছে, স্ক্রল বার। এইভাবে যখন সেভ ক্লিক করবেন, তখন একটা কমান্ড গুলো শো করবে, ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স, এভাবে শো করবে। প্রুফিং এর মধ্যে কি কাজ? প্রুফিং এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কাজগুলো আপনার ইয়ে রয়েছে, আপনার টিক মার্ক দেওয়া রয়েছে। আর হাতে কিছু সংখ্যক কাজ আমাদের কম বেশ প্রয়োজন হতে পারে। এর মধ্যে থেকে অনেকে দেখবেন বাংলা বাংলা লিখেন, তখন আমাদের যখন আমরা লিখি, অনেকের কম্পিউটারে আমাদের লেখার পরে স্পেস দেওয়ার পরে এমন হয়ে যায়, আমার দেওয়াও হয়ে যায়। এরকম কিছু কমন সমস্যা রয়েছে বাংলার ক্ষেত্রে। জি স্যার, ব্যাপক সমস্যা এটা। সমাধান হলো, আপনি যখন ফাইল মেনুতে যাবেন, অপশনে যাবেন, এরপর আপনি যখন প্রুফিং এ যাবেন, প্রুফিং থেকে দেখতে পাচ্ছেন অটো কারেক্ট অপশন শিরোনামের মধ্যে একটা সিলেকশন পয়েন্ট রয়েছে, অটো কারেক্ট অপশন। সেখানে ক্লিক করলে আরেকটা টপ আপ বক্স চালু হবে। টপ আপ বক্স যখন চালু হবে, আপনার কম্পিউটারের মধ্যে সবগুলোতে দেখতে পারবেন যে এরকম টিকমার্ক বসানো আছে। আপনার কম্পিউটার সবগুলোতে কম বেশ এরকম টিকমার্ক বসানো দেখবেন। আপনি কি করবেন? সবগুলো টিকমার্ক গুলোকে আপনি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর ওকে বাটন প্রেস করবেন, সেভ দিবেন। এরপর দেখবেন যে আপনার আর এই প্রবলেমটা হবে না। আমাদের লেখার পরে স্পেস দিলে আমাদেরই থাকবে, ও হয়ে যাবে না। এই খুঁটিনাটি সমস্যাগুলো সমাধানগুলো এই সেটিংস এর মধ্য থেকে কি করতে হয়? ঠিক করে নিতে হয়, সমাধান করে নিতে হয়, সলভ করে নিতে হয়। আসলে সেভের মধ্যে আমাদের কোনো কাজ দরকার নাই। সেভ, অটো রিকভার ইনফরমেশন। আর স্যার, ওই যে আমাদের এটা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, দেখাচ্ছে। তো এই সেভ গুলো অটোমেটিক ভাবে কত মিনিট পর পর অটোমেটিক ভাবে হবে, সেটা আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন। বাট এটা দরকার নেই, এটা অটোমেটিক ভাবে থাকে। যতটুকু দরকার 10 মিনিট পর পর অটোমেটিক ভাবে সেভ নিয়ে নেবে। তো কেমন সেভ নিবে? যে আপনি কাজ করছেন 10 মিনিট, এরপরে দেখা গেছে অটোমেটিক ভাবে এটা সেভ নিয়ে নেই 10 মিনিট। কিন্তু এই সেভটা হলো আপনার এই প্রাইমারি, পার্মানেন্ট না। আপনার কম্পিউটার হঠাৎ করে দেখা গেছে আপনার কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে গেছে। এরপর যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে চালু করবেন, তো ওই যে 10 মিনিট, সর্বশেষ 10 মিনিটের মধ্যে যতটুকু লেখা দ্বারা সংরক্ষণ করতে পেরেছে, সেটা জাস্ট আপনাকে দেখাবে। আপনাকে কিন্তু ফাইনালি পার্মানেন্টলি সেভ করার জন্য আপনাকে অবশ্যই সেভ কমান্ডে ক্লিক করতে হবে। প্রুফিং এর যে সমস্যার কথা বলেছিলাম আপনাদেরকে, যে প্রুফিং এ যাবেন, অটো কারেক্ট অপশনে গিয়ে অটো কারেক্ট অপশনে ক্লিক করবেন। আপনার কম্পিউটার মধ্যে দেখতে পারবেন যে এগুলো সবগুলো এভাবে টিকমার্ক দেওয়া। তো টিকমার্ক দেওয়া দেখবেন। তো দেখলে কি করতে হবে? আপনাকে টিকমার্ক গুলোকে ক্লিক করে করে টিকমার্ক গুলোকে উঠিয়ে দিতে হবে। সবগুলোকে উঠে দেওয়ার পর ওকে বাটন প্রেস করবেন, ওকে বাটন প্রেস করবেন। তখন আর এই প্রবলেমটা হবে না। আমাদের লেখার পরে আমাদের স্পেস দিবেন, আমাদেরই থাকবে। এভাবে ও হয়ে যাবে না, এভাবে ও হয়ে যাবে না, আমাদেরটা আমাদের থাকবে। এই প্রবলেমে যারা পড়েছেন, তারা কেবল এটার সমাধানটা পেয়েছেন, যে আপনারা অনুভব করতে পারবেন। বাট যারা পড়েন নাই, তারা হয়তো অনেকেই বুঝতেছেন না, বা বোঝার মতো এরকম কোনো পয়েন্ট আপনার মাথায় আসতেছে না। বাট যখন এই ধরনের প্রবলেম পড়বেন, তখন মনে রাখবেন এতটুকু, যে এই ধরনের একটা প্রবলেমের সলভ দেখানো হয়েছিল, যেটা আমরা যদি গ্রুপের মধ্যে মেসেজ করি, তাহলে অবশ্যই কেউ না কেউ সেটা রিপ্লাই দিবে, বলে দিবে।
জি স্যার জি ধন্যবাদ। স্যার, এটা মানে অনেক একটা সমস্যা ছিল। মানে র সংক্রান্ত শেষ অক্ষর থাকলেই এটার স্পেস দিলেই মানে ও হয়ে যেত। জি, আচ্ছা। এরপর আসেন অপশনের মধ্যে যাওয়ার পরে আসেন সেভ গেল এতে এটা কেন জানে এতে করে ডায়াগনস্টিক ব্যবসা হ্যাঁ দিয়েছে, দোকানে কাজ করছে তো, কাপড়ের ও দোকানে আচ্ছা বসে কাজ করছে। আচ্ছা। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার নেই, এখানে যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে এটা শো হচ্ছে যে সেটা দেখানোর। অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে আমাদের কিছু কাজ থাকে। অ্যাডভান্স কেমন অ্যাডভান্স? যেমন আমরা টাইপিং যখন করি তখন অটোমেটিক ভাবে কিছু জিনিস আছে রিপ্লেস হয়ে যায়। ভুল লিখেছি, স্পেস দিলে অটোমেটিক ঠিক হয়ে যায়, এরকম কিছু কমান্ড রয়েছে। বাট এগুলো আমাদের দেখার বিষয় না। আমি যখন অ্যাডভান্সে ক্লিক করব তখন আমার স্ক্রল বারের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার অনেক কিছু শো করছে। তা আমি যখন এখান থেকে শিরোনাম আকারে দেখব, এডিটিং শিরোনাম, তারপর দেখতে পাচ্ছেন যে আমার কপি, কাট, কপি এন্ড পেস্ট, তারপরে হচ্ছে আমার শো ডকুমেন্ট কন্টেন্ট। এভাবে শিরোনাম অনুযায়ী অনেক কিছু রয়েছে। বাট সবকিছু আমার দরকার হবে না। আমার এখানে দরকার হবে সর্বোচ্চ টেক্সট বাউন্ডারিজ, যেটা আমার বাউন্ডারির জন্য ব্যবহার হয়। যেমন শো টেক্সট বাউন্ডারিজটাকে আমি উঠিয়ে দিলাম। দেখেন আমার পেজের মধ্যে কতটুকু বর্ডার মধ্যে, জায়গার মধ্যে লেখা যাবে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এটা এখন বোঝা যাচ্ছে না। আমি যখন ফাইল মেনু থেকে অপশনে যাব, দেন অ্যাডভান্সে গিয়ে শো ডকুমেন্ট কন্টেন্টে গিয়ে শো টেক্সট বাউন্ডারিজ বসিয়ে দেব। শো ডকুমেন্ট কন্টেন্টসে গিয়ে শো টেক্সট বাউন্ডারিজে টিকমার্ক বসিয়ে দিয়ে ওকে দিব, তখন আমার এই বাউন্ডারিটা শো করবে। এই টেক্সট বাউন্ডারিজটা হলো আপনার পেজের কতটুকু জায়গার মধ্যে আপনি লিখতে পারবেন এবং কতটুকু জায়গা আপনার চতুর্পাশে খালি রাখা হয়েছে, এটা আপনাকে দেখাবে আপনার টেক্সট বাউন্ডারিজ। অপশনে গিয়ে আপনি যখন অ্যাডভান্সে যাবেন সেখান থেকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি, এটা ইতিমধ্যে দেখেছি যারা আরবি নাম্বার, আরবি নাম্বারটা আরবিতে লিখতে পারি না। আরবি নাম্বারটা আমরা, আমাদেরটা ইংরেজি হয়ে যায়, অনেকে আরবিতে লিখে। তা আমরা যখন আরবি ক্লাস করেছি তখন এই বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার করেছি। তবু আবার দেখাচ্ছি যে আমার কম্পিউটারের মধ্যে যদি এমন হয় যে আমার বাংলা লিখি ঠিক আছে, ইংরেজি লিখি ঠিক আছে, এভাবে আমাদের এই উর্দু এবং আরবির ক্ষেত্রে আমাদের নাম্বার গুলো, ডিজিট গুলো আমাদের ইংরেজি শো করে। এই ধরনের প্রবলেম যাদের হয় তাদের ক্ষেত্রে যখন শো ডকুমেন্ট কন্টেন্টে যাবেন তখন নিউমেরাল এবং মান্থ নেমের মধ্যে দেখতে পারবেন যে উভয়টা অ্যারাবিক করা। মান্থ নেমটা অ্যারাবিক থাকবে, ওইটা কোনো সমস্যা না। ওটা ল্যাঙ্গুয়েজ প্রুফরিং এর ভিতরে, প্রুফিং এর ভিতর থেকে ইয়া করতে হয়। দেখেন যখন আমাদের আমাদের কম্পিউটার যখন এই ইংলিশে নাম্বার শো করবে তখন আমাদের নিউমেরাল এবং মান্থ নেমের মধ্যে দুইটাই আমরা অ্যারাবিক পাবো। তখন আমরা কি করব, শুধু নিউমেরালের মধ্যে আমরা কনটেক্সট করে দেব, এনাফ। শুধু একটা চেঞ্জ করতে হবে। যখন স্যার আমরা এখানে বাংলা নাম্বার কি গুলো বাংলাতে লিখতেছিল, এটা বাংলা আসবে না? অবশ্যই আসবে বাংলা, বাংলা লিখছেন বাংলা এটা আসছে, কি ইংরেজি লিখছেন ইংরেজি আসছে। বাট যখন আরবি লিখবেন আরবি নাম্বার দরকার, তখন যদি ইংরেজি শো করে যে আরবিতে লিখতে পারতেছেন না, আরবিতে নাম্বার আসতেছে না, বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে কিন্তু আরবিটা আরবি না হয়ে ইংরেজি হয়ে আছে, তাদের জন্য সলিউশন হলো এটা যে ভিতর থেকে সেটিংটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আপনি বাংলা সময় বাংলা, আরবির সময় আরবি, ইংরেজির সময় ইংরেজি, উর্দুর সময় উর্দু, যখন যে সময় যেটা কম্পোজ করবেন তখন সেটা কম্পোজ হবে। শুধুমাত্র নিউমেরালের মধ্যে কি দিয়ে দিবেন, কনটেক্সট, দেন ওকে বাটন প্রেস করবেন। এরপর থেকে দেখবেন যে আপনি এখন যেমন বাংলা লিখছেন, আমি বাংলা লিখছি, ওকে,
এরপর আমি এখন লিখছি ধরুন ইংলিশে, স্যার নর্মাল কি অ্যারাবিক দেওয়া থাকে? অ্যারাবিক করা থাকে, ইয়েস। আচ্ছা, আচ্ছা। আমার ল্যাপটপে অ্যারাবিক দেখাচ্ছে। তারপর আসেন হলো, এরপর আসেন দেখেন আমি আরবি করছি এখন, আরবি। তারপর আসেন হলো উর্দুর ক্ষেত্রে বলেন, উর্দু আরবি এখন। তো দেখেন আমি যখন যে ভাষাটা চেঞ্জ করে নিব তখন কিন্তু ওই ভাষাটা কিন্তু আসতেছে। এর জন্য যে আমার বারবার সেটিং চেঞ্জ করা লাগছে এমনটা কিন্তু না, তাই না? জি স্যার। এই যে সেটিংটা, এই সেটিংটা যদি আপনি না জানেন, আপনার যেখানে না, আপনি না পারেন, তাহলে কি হবে বলেন? তখন তাহলে কি? তো স্যার লিখতে গিয়ে অনেক সবসময় সমস্যা হবে। তখন সমাধান হলো মানে অসম্পূর্ণ কাজ আপনাকে করতে হবে, মানে ইংরেজি হলে ইংরেজি দিয়ে মেরে দিতে হবে। কি বলেন? জি অনেক স্যার। প্রশ্ন দেখবেন, অনেক মাদ্রাসার প্রশ্ন দেখবেন, আমি দেখেছি। আমার অনেক ওস্তাদদের থেকেও দেখেছি যে তারা নাম্বারটার মধ্যে ইংলিশে দেয়। আমি ওস্তাদকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর এখানে নাম্বারটা কেন ইংলিশে, কোন নাম্বার আসতেছে না এখানে। এটা সিম্বলের মধ্যে পাওয়া যায়। তো আমি নাম্বার আসতেছে না, তাহলে তো আপনি বিকল্প ব্যবস্থা করতে পারতেন, স্যাম্বল থেকে আপনি একটা একটা করে বসাইতে পারতেন। বেটা এই একটা একটা করে বসায় কখন শেষ করবো, তাই আরবি ইংলিশ নাম্বারটা দিয়ে দিই, কারণ বই পুস্তকের মধ্যেও এরকম ইংলিশ অনেক আমরা দেখেছি। আরবি বই পুস্তকের মধ্যে অনেক জায়গায় এরকম ইংলিশ নাম্বার। তখন আমি সলিউশন বললাম যে হুজুর এটা সলিউশন তো খুব সহজ একটা মাধ্যম, আর ভুল তো ভুলই, সেটা যেই করুক। একটা হলো আমার হচ্ছে না, আরেকটা হলো আমি পারতেছি না, মানে আমার হচ্ছে না এটার কোনো সলিউশন নাই, কিন্তু আমি বুঝতেছি না এটা সলিউশন আছে। আমার কম্পিউটার হচ্ছে না, আমি নিয়মতান্ত্রিক ভাবে করলাম কিন্তু হচ্ছে না, এটা সলিউশন কিন্তু নাই। যদি না হয় তাহলে সলিউশন নাই, কিন্তু আমি বুঝতেছি না বা পারতেছি না, এটা সলিউশন আছে। যদি আপনি ভিতর থেকে সেটিংটা চেঞ্জ করে দেন তাহলে আপনি বাংলার সময় বাংলা, আরবি, উর্দুর সময় উর্দু, ইংরেজির সময় ইংরেজি, আপনি অনায়াসে কি করতে পারতেছেন, কাজ করতে পারতেছেন। যার কারণে আর আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কথা ক্লিয়ার? জি এরপর আসেন হলো অপশনের মধ্যে, অপশনের মধ্যে রয়েছে আমাদের অ্যাডভান্স, আমরা বুঝলাম। এবার আসেন কাস্টম রিবন। কাস্টম রিবন হলো, রিবন বার তো আমরা চিনি, চিনি না রিবন বার? স্যার। প্রত্যেকটা ট্যাবের অধীনে যে গ্রুপ গুলো থাকে এগুলো। রিবন হলো আমাদের প্রত্যেকটা মেনুর ক্লিক করলে ওই মেনুর অধীনে যে সকল কমান্ড গুলো নিচে গ্রুপ আকারে দেখায়, ওই গ্রুপ গুলোকে বা নিচের যে কমান্ড গুলোর লাইন রয়েছে সেগুলোকে কি বলা হয়, রিবন বার। রিপোর্ট। ওই রিবন বারটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনার যে সকল কমান্ড গুলো দরকার নেই, যে সকল কমান্ড গুলো কি নেই, দরকার নেই। যেমন এখানের মধ্যে কিন্তু আমাদের অনেক কমান্ড রয়েছে যেগুলো আমাদের লাগবে না, যেমন এটা, যেমন কি এটা লাগবে না, অথবা আবার কিছু জিনিস আছে যেগুলো লাগবে কিন্তু এখানে নাই, ওইগুলোকে আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা হলো কাস্টমাইজ দা রিবন। আপনার রিবন বারের মধ্যে যেটা যেটা রয়েছে সেটা এখানে শো করছে। আপনি যখন চুজ কমান্ডে ক্লিক করবেন সেখান থেকে অল কমান্ড দেখাবে আপনাকে, অল কমান্ড। এরপর আপনি যদি চান যে অল ট্যাব, ট্যাব আকারে দেখতে চান, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইল, ওকে, আপনি যদি হোম মেনু কি রয়েছে সেটা দেখতে চান হোম মেনুতে ক্লিক করেন। হোম মেনুর মধ্যে রয়েছে আমার গ্রুপ রয়েছে হলো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, ওকে। এই একটা মেনুর মধ্যে এই ট্যাব গুলো বা এই গ্রুপ গুলো রয়েছে। এবার আমি যদি ক্লিপবোর্ড ক্লিক করি তখন ক্লিপবোর্ডের মধ্যে আমার কি কি থাকে দেখেন, পেস্ট,
কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। তাহলে এই 4টা কমান্ড কিন্তু আমার এখানে আছে, আছে না? কি বলেন, আছে? 1টা 2টা 3টা 4টা আমার এখানে রয়েছে, দেখেন। আছে। কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার 4টা রয়েছে। নিচে দেখা যাচ্ছে আরেকটা অফিস ক্লিপবোর্ড, যেটা এখানে নাই, যেটা এখানে নাই। না, কেন নাই? এটা নরমালি প্রয়োজন হয় না, বাট আপনি যদি নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করার পরে ক্লিক করতে হবে অ্যাড। যখন আপনি অ্যাড ক্লিক করবেন, যখন কি আপ- কল দাও যখন আপনি অ্যাড ক্লিক করবেন তখন এখানে আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন? যখন আমাদের এখান থেকে দরকার নাই তখন আমরা এখানে ক্লিক করে রিমুভ করে ফেলতে পারবো। কি করতে পারবো? রিমুভ করে ফেলতে পারবো। এইভাবে আসেন, দেখেন আমার অনেকগুলো কমান্ড রয়েছে, আমি এখান থেকে একটাতে দেখে দেখে এটাকে চেঞ্জ করতে পারবো। এরপর আসেন হলো এইখানে আরেকটা কাজ বাকি দিলাম, একটু পরে শিখাবো। এরপর আসেন হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার মানে হলো এই যে এখানে টুলবারটা রয়েছে না, একটা নাম হলো সেভ, আনডু, রিডু, প্রিন্ট, প্রিভিউ, নিউ, ওপেন, টেবিল। এই যে এখানে কমান্ড গুলো রয়েছে, এই কমান্ড গুলো এখানে দেখাচ্ছে, দেখেন এই কমান্ড গুলো এখানে দেখাচ্ছে। এই কমান্ড গুলো যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে খেয়াল করেন, সেভ, আনডু, রিডু, প্রিন্ট, প্রিভিউ, নিউ, ওপেন, ড্র টেবিল, ওপেন রিসেন্ট ফাইল। আপনি যদি আরো কিছু চান আপনি এখান থেকে একটা করে সেটাকে অ্যাড করতে পারেন। আপনি যদি চান ফন্ট কালার, এটাকে অ্যাড করবেন, করতে পারেন। এভাবে আপনি একটা করে সেট করতে পারেন। অ্যাড-ইনস প্রয়োজন নেই, ট্রাস্ট সেন্টার প্রয়োজন নেই আমাদের। আসেন হলো কাস্টম রিবনের মধ্যে একটা কাজ বাদ দিয়েছিলাম, এইটা এখন আমরা আলোচনা করব। কাস্টম রিবনের মধ্যে আমরা একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হলো শর্টকাট। কি নাম? কি নাম? শর্টকাট। শর্টকাট মানে কিবোর্ড শর্টকাট। কিবোর্ডের মধ্যে শর্টকাট কিছু কাজ আমরা কি করতে চাই? করতে চাই, সেটিং করতে চাই। তাহলে সেটা আমরা কিভাবে করব? তো কিবোর্ডের মধ্যে আমাদের শর্টকাটে অনেক কিছু রয়েছে। আমরা শর্টকাটের জন্য কাস্টমাইজে যে ক্লিক করলাম, যখন কাস্টমাইজে ক্লিক করলাম তখন আমাদের আরেকটা টপ আপ বক্স আসলো। এই যে এক্সট্রা বক্স গুলো আসে এগুলোকে টপ আপ বক্স বলে। কি বলে? টপ আপ বক্স বলে। এই টপ মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং কমান্ড। ক্যাটাগরিজ এবং কি কমান্ড। ক্যাটাগরিজ মানে হলো হাতের মতো, কমান্ড মানে হলো আঙ্গুলের মতো। একটা হাত, এটা হলো কি ক্যাটাগরি। আর কমান্ড গুলো হলো ওই হাতের অধীনে যে সকল কি রয়েছে, আঙ্গুল গুলো রয়েছে, ফিঙ্গার গুলো রয়েছে, ওগুলোর নাম। আমি বুঝাইতে পারলাম? বুঝাইতে পেরেছি আপনাদেরকে? ক্যাটাগরি, স্যার? জি 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 স্যার। ক্যাটাগরির মধ্যে দেখতে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইল, রিভিউ, ভিউ, এগুলো কিন্তু এখানে মেনু দেখেন। ফাইল, ফাইল, হোম, হোম, ইনসার্ট, ইনসার্ট, পেজ লেআউট, পেজ লেআউট। এভাবে এখানে যতগুলো মেনু রয়েছে প্রত্যেকটা মেনু এইখানে রয়েছে। আর যখন যেই মেনুতে ক্লিক করবেন তখন ওই মেনুর মধ্যে কি কি কমান্ড রয়েছে ওই কমান্ড গুলো এখানে শো করবে। ওগুলো কি করবে? এখানে শো করবে। আপনার এখানে সেভ রয়েছে, সেভ এস রয়েছে ফাইল মেনুর মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার অফিস সেন্টার রয়েছে, তারপরে শো এস টুলবার রয়েছে, এরকম আরো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। এই ফাইল মেনুর মধ্যে কি কি কমান্ড রয়েছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে শিখেছি। এরপর আসেন হোম মেনু। হোম মেনুর মধ্যে কি কি রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো যেহেতু আছে সেটা আমার দেখার দরকার নেই।
কিন্তু আমার এখানে দরকার হলো বা আলোচনার বিষয় হলো আমি একাধিক ভাষায় কম্পোজ করব। একাধিক ভাষা যে কম্পোজ করব, প্রত্যেকটা ভাষার কিছু কিছু ফন্ট রয়েছে যেগুলো আমার বা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। ওই ফন্ট গুলোকে আমি কিবোর্ডে শর্টকাট ভাবে সেট করতে চাই। আমি রিপিট করছি, দেখেন। যেমন আপনি যদি কাজ করেন, কম্পোজ করেন, আপনি যদি বই পুস্তক কাজ করেন, তো স্বাভাবিকভাবে আপনার নির্দিষ্ট কিছু ফন্ট গুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন। ওই ফন্ট গুলো বারবার ফন্ট বক্স থেকে সিলেক্ট করা, খুঁজে বের করা, এটা আপনার জন্য একটা বোরিং, ঝামেলাকর বা সময় সাপেক্ষ বা সময় লাগবে এই ধরনের বারবার ভিতর থেকে এটাকে ইয়ে করা। বিশেষ করে আপনি যখন একাধিক ভাষায় একসাথে কম্পোজ করবেন, তখন আপনার এই ঝামেলাটা হতে পারে। এই কাজটা যখন আপনি শর্টকাটে ভাবে সেট করে রাখবেন, তখন আপনার অনেক উপকার আসবে। এটা বোঝার জন্য আপনাকে আমি এটা কম্পোজ করে দেখাই। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? পারতেছেন তো? আমার কিন্তু নাক টাক আসলে বন্ধ। আমি স্যার বোঝা যাচ্ছে। বুঝতে পারতেছি। আমার এই কথা মনে করেন না যে নাক চাপে ধরলো কি। আমি না স্যার। যেমন আমি এখন বাংলাতে টাইপ করব। খেয়াল করেন, বাংলাতে আমি যখন টাইপ করলাম, লিখলাম আকরাম, স্পেস দিলাম। এবার আমি বাংলাটাকে উঠিয়ে দিলাম কন্ট্রোল-বি দিয়ে, দ্যাট ইংলিশে টাইপ করলাম আকরাম, স্পেস দিলাম। এবার আমি আরবিতে টাইপ করব, তাই আমি আর উর্দুতে টাইপ করব, তাই আমি উর্দু সেট করলাম। এরপর আমি লিখলাম। এবার আমি আরবিতে করব, তাই আমি আরবিটা সেট করলাম এবং আরবিতে লিখলাম। এখন দেখেন, আমি কিন্তু ফন্ট গুলো এখান থেকে কিন্তু বারবার কি করি নেই, চেঞ্জ করে নেই। দেখেছেন, এভাবে ক্লিক করে করে একবার ইংলিশ, একবার বাংলা, একবার আরবি, একবার উর্দু, এভাবে নিতে দেখেছেন? বলেন। না না স্যার। স্যার, না স্যার, দেখিনি। নিতে দেখেন নাই। তার মানে হলো আমি যে কাজটা, যে ফন্টটা পরিবর্তন করেছি, সেটা কিবোর্ডের মাধ্যমে করেছি শর্টকাট ভাবে। যার কারণে আমি যে চেঞ্জ করেছি ফন্ট গুলো, সেটা আপনাদের নজরে পড়ে নেই। তো এই যে আমি দ্রুতভাবে এভাবে করতে পারলাম, প্রায় 50% সময় আমার হয়েছে, অর্থাৎ সময় বেঁচেছে। এটার কারণ হলো আমাকে বারবার এখান থেকে ক্লিক করে করে যে কাজটা করা লাগতো, সেই কাজটা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ভাবে করতে পারার কারণে আমি এই কাজটা অর্ধ সময়ের মধ্যে করতে পেরেছি। যদি এই কাজটা নরমালি করতে 1 মিনিট লাগতো, তাহলে এই কাজটা আমি এখন করতে পেরেছি হয়তো 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে। তো এইভাবে আপনি যদি কিবোর্ডে শর্টকাট ভাবে এই ফন্ট গুলো, এখান থেকে নির্দিষ্ট কিছু ফন্ট রয়েছে যেগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি, এভাবে আপনিও যখন কাজ করবেন তখন আপনারও দরকার হতে পারে, ওই ফন্ট গুলো আপনি কিবোর্ডে সেটিং করে নিতে পারেন। ঠিক এইভাবে অপশন যাবেন, কাস্টম রিবনে যাবেন, কাস্টমাইজে যাবেন। এখানে যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিজে গিয়ে সোজা নিচের দিকে গেলেই এই ক্যাটাগরিতে গেলে, যখন আমরা এই ক্যাটাগরিতে যাব, তখন আমরা সোজা নিচের দিকে যখন যাব, তখন গিয়ে পাবো ফন্ট। এই ফন্টে যাওয়ার পরে এখানে আমার সকল ফন্ট গুলো দেখাবে। আমি কি করব, এখান থেকে যে যে ফন্ট গুলো আমার প্রয়োজন হয়, আমি ওই ফন্টটাকে একটা একটা করে সেট করব।
যেমন প্রথমে আসি সুটোনিয়াম যে অ্যাসিড সিরিয়ালে যাব, অ্যাসিড সিরিয়ালে গিয়ে আমরা সুটোনিয়াম যেটাকে সিলেক্ট করে নিব, এসইউটি সুটোনিয়াম যে সুটোনিয়াম যে সিলেক্ট করার পরে আমি প্রেস নিও শর্টকাট কি, আমরা আমাদের মনে আছে অবশ্যই আমরা হরকত এবং আমরা আমাদের উর্দুর যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো কিন্তু আমরা কিবোর্ডে সেট করা শিখেছি, তাই না? জি স্যার। শিখেছিলাম সিম্বল থেকে আমরা শিখেছিলাম অল্টারের মাধ্যমে, তাই না? জি স্যার। আর এখন কিন্তু আমরা সিম্বল থেকে শিখছি না, আমরা শিখছি এখন অল্টার থেকে, বাট অনেকটা সেম। আমরা ওই জায়গাতে অল্টার ব্যবহার করেছি আর এই জায়গার মধ্যে আমরা কন্ট্রোল ব্যবহার করব। তো কন্ট্রোল ব্যবহার করে কোন ভাষার মধ্যে আমরা set করব? প্রিয় ভাই মিউট করেন। তো এইটা আমরা আমাদের ফন্ট গুলো বা আমরা বলতে ম্যাক্সিমাম অপারেটর ফন্ট গুলো উপরে যে কিবোর্ডের 1 2 3 4 5 6 নাম্বার রয়েছে, নাম্বার প্রোগ্রাম লাইন না, F1 F2 F3 এটা না, এটার নিচে যেটা রয়েছে 1 2 3 4 5 আমরা সাধারণত আমাদের ফন্ট গুলো, আমাদের পছন্দের ফন্ট গুলো আমরা এই কিবোর্ডের এই নাম্বার গুলোতে আমরা সেট করি। যেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কারেন্ট কিজ এর মধ্যে আমার অলরেডি একটা কি করা আছে, সেট করা আছে। বলেন তো আমাকে কোনটার মধ্যে রয়েছে এটা? কন্ট্রোল 1। সবাই দেখেন, সবাই বলেন কোথায় রয়েছে 1? কন্ট্রোল 1। কোন শিরোনামে রয়েছে? কারেন্ট কি কারেন্ট কিবোর্ড, গুড, কারেন্ট কারেন্ট কিস, কিবোর্ড। এটা ডান পাশে রয়েছে। কোথায় রয়েছে? ডান পাশ। ডান পাশে। ডান পাশে না বাম পাশে? বাম পাশে, তার ডান পাশে তো নতুন যেটা দিব সেটা। হ্যাঁ, হ্যাঁ, ঘুম ধরেছে এর জন্য বলছে ডান পাশ। জি আচ্ছা, না, বাম পাশে স্যার। আমি এটাকে রিমুভ করে ফেলছি, ক্লিক করার পরে রিমুভ। তাহলে এখনো কোনো পাশে কি আছে? না। জি না স্যার। এবার আমি ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এবং উপর থেকে 1, কন্ট্রোল 1। কন্ট্রোল 1 এর মধ্যে কোন ভাষা দিয়েছি বলেন দেখি? সুটোনিয়াম জি। এটা কোন ভাষা? বাংলা ভাষা। বাংলা বাংলা স্যার। ফন্ট। বাংলা ফন্ট। ক্লিক করবেন, সাইন সেট হয়ে গেছে। এবার আসেন টাইমস নিউ রোমান। কেন টাইমস নিউ রোমান? আমি ম্যাক্সিমাম ইংরেজি ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করি। এটাকে আমি দিলাম কন্ট্রোল 2, সাইন ক্লিক করলাম, কন্ট্রোল 2 এর মধ্যে এটি সেট হয়ে গেছে। এরপর আসেন হলো আলভি নাস্তালিক, কেননা আমি উর্দুটা ব্যবহার করি কন্ট্রোল 3 তে। কোথায়? কন্ট্রোল 3 তে ক্লিক করলাম এবং সাইন ক্লিক করলাম। এরপর আসেন হলো আমার আরবি ফন্ট, আমি আরবিতে ক্লিক করলাম। আমি এটা ব্যবহার করে থাকি কন্ট্রোল 4 এ, আমি এটা কন্ট্রোল 4 এ অ্যাসাইন করে নিলাম। এবার আমি ক্লোজ করে দিয়ে ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার এই যে কিবোর্ডের ফন্ট বক্সটা দেখেন, আমি এখানে ক্লিক করব না, জাস্ট কিবোর্ড থেকে চেঞ্জ করব, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা বলেন। আপনার ফোন যাও। খেয়াল করেন, মিউট হয়ে যান। এখন কি রয়েছে বলেন দেখি? বলেন এই ফন্ট বক্সের মধ্যে এখন কি রয়েছে? আপনাদের কি আপনাদের কথা বলেন, আমি যখন জিজ্ঞেস করি তখন আর বলেন না কেন? সুটোনিয়াম জি। ছোট নাম। এখন দেখেন কন্ট্রোল 2 দিলাম, কি আসলো? টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান। কন্ট্রোল 3 দিলাম, কি আসলো? আলবিন মুস্তালিক। কন্ট্রোল 4 দিলাম, কি আসলো? আল আরবি। কোরআনুল কারীম। হাবিব ভাই আপনি মিউট থাকেন। গুড।
তাহলে এখন দেখেন আমি Ctrl 1 দিলাম, বাংলা আসলো, Ctrl 2 দিলাম, ইংরেজি আসলো, Ctrl 3 দিলাম, আর উর্দু আসলো, Ctrl 4 দিলাম, আমার আরবি আসলো। তাহলে কিবোর্ডে যে ক্লিক করে করে, মাউস দিয়ে যে ক্লিক করে করে করা লাগতো, এই কাজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আর না হলে বাংলার জন্য বাংলা ফন্ট, ইংরেজির জন্য ইংরেজি ফন্ট, আরবির জন্য আরবি ফন্ট, উর্দুর জন্য উর্দু ফন্ট, প্রত্যেকটা ভাষা বারবার বারবার আপনাকে যদি একটা শব্দার্থ ভান্ডার দেওয়া হয়, অথবা আপনাকে যদি ডিকশনারি দেওয়া হয় 4 ভাষা কম্পোজের জন্য, আপনি তো এই কাজটা ধরেন 2-3 বছর লাগিয়ে দিবেন। অথচ এই কাজটা করতে হলে দেখা গেছে 2-3 মাস লাগতে পারে। কিন্তু এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার সময় সাশ্রয়ী হবে। এবার আসেন হলো, আপনি তো ফন্টটাকে শর্টকাট করলেন, বাকি যে লিখবেন, লেখার নিয়ম কিন্তু ওইটার মতো, আগেরটার মতো। বাংলা লেখার জন্য ছুটির এমজি বাধ্যতামূলক, ইংরেজির জন্য ছুটির এমজি আনএক্টিভ রাখতে হবে, অর্থাৎ এই আপনার কি বলে এটাকে, বিজয় বিজয় স্যার। আনএক্টিভ করতে হবে। আরবির জন্য, উর্দুর জন্য আমাকে অবশ্যই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং বিজয় আনএক্টিভ থাকতে হবে। নিয়ম এটা, কিন্তু কম্পোজ করার সময় আপনাকে কি করতে হবে, নিয়মটাকে ফলো করে ফন্টটাকে শর্টকাট ভাবে করতে হবে। যেমন আমি এখন লিখবো বাংলা, আপনারা বলবেন আমি বাংলাতে লিখবো, বলেন মানে কোন ফর্মুলাতে আপনারা কম্পোজ করবেন সেটা আপনারা বলবেন, আমি লিখবো, বলেন। এমজি বাংলা। কিবোর্ড আমি সেট করেছি কোন কোন বাটনে, আপনাদেরকে বলে দিয়েছি, গোপন ও কথা, স্যার, বলেন। জি স্যার। হ্যাঁ, Ctrl+1 এ বাংলা, Ctrl 1 প্লাস বলা লাগবে না, আর বললে তো হচ্ছে আরো ইংরেজি। ইংরেজি এবার কি করতে হবে, কন্ট্রোল, বাংলা লেখার জন্য বিজয় অ্যাক্টিভ করতে হবে স্যার। গুড, Ctrl-Alt-B বি, বলতে হবে। কোনটা পর কোনটা দিয়ে দিয়ে কি কাজ করতে হবে সেটা, আমার নাম লিখবো, আর কিছু লিখবো না, বলেন। এবার নাম লিখলাম, স্পেস, সেকেন্ড পার্ট বলেন, Ctrl+2 স্যার। তারপর আর বিজয় ডিঅ্যাক্টিভ করতে হবে। বিজয় আর একটু করলাম, Ctrl-Alt-B দিয়ে, এরপর লিখলাম। এবার করব হলো কি, উর্দু স্যার। বলেন। Ctrl 3 Ctrl+3 উর্দু। জি। বিজয় নো অ্যাক্টিভ। অ্যারাবিক অ্যাক্টিভ, জি। তারপর Ctrl 4 অ্যারাবিক অ্যাক্টিভ। তো বুঝতে পেরেছেন হাবিব ভাই, আপনাকে তো অনুরোধ করেছিলাম, মিট করেন। আপনি তো নিজে জানেন ভালো করে আপনার এখানে আওয়াজ হচ্ছে, তাই না? বুদ্ধিমানের পরিচয় দিতে স্যার হবে। সরি স্যার আমার একটা কল চলে আসলে আমি ভুলে গেছিলাম মিউট ছাড়া দিয়ে রয়েছে। সরি স্যার। খেয়াল করেন, তো এই যে 4টা নাম লিখলাম 4টা ভাষায়, আপনি যখন এইভাবে শর্টকাট ভাবে এটাকে সেটিং করবেন, কাজ করবেন, দেখবেন যে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি পাবেন। কারণ কি জানেন, শর্টকাট মানুষের জীবনে অনেক কিছুকে পরিবর্তন করে দেয়। আপনি যখন কম্পোজ করবেন, জীবনে দেখা গেছে আপনি এই শর্টকাট অপশনটা বুঝেন নাই, তখন আপনার প্রয়োজনের তাগিদে আপনাকে এই 4 ভাষা কম্পোজ করার জন্য বারবার ফন্ট সিলেক্ট করা লাগছে। কিন্তু যখন শর্টকাট অপশনটা আপনি শিখে ফেলছেন, তখন আপনার সময় ক্লাসটা পাই কিনা বুঝছেন? গিয়ে রিবনে এরপর দেখেন এই যে সময়গুলো আপনার সাশ্রয়ী হবে শর্টকাট অপশনের মাধ্যমে। শর্টকাটটা কিভাবে সেটিং করতে হয় ভালো করে ভিডিওটা দেখে আপনারা কাজগুলো করে নেবেন। তাহলে আমরা একাধিক ভাষা কিভাবে কম্পোজ করে আজকের ক্লাসে এটা ক্লিয়ার হয়ে গেলাম।
আজকের ক্লাসে কি হয়ে গেলাম, এটা ক্লিয়ার হয়ে গেলাম। অ্যাডভান্স থেকে আপনারা ক্লাস করে মজা পান কিনা জানি না, কিন্তু আমি আসলে ক্লাস করে মজা পাই না, বিশেষ করে আজকে এক সপ্তাহ, বিশেষ করে কি আজকে এই 8-10 দিন আমি ক্লাস করে আসলে মজা পাই না। জি স্যার, ক্লাসের ধারাবাহিকতা নষ্ট। নষ্ট হয়ে স্যার ঢোকার সিস্টেমটা আবার দেখাইলে ভালো হতো। বুঝি নাই। ফাইল থেকে অ্যাডভান্স থেকে রিবন অ্যাডভান্স থেকে রিবনে যাবেন, তারপর চলে যাবেন কাস্টমাইজ, ক্যাটাগরি থেকে সবার নিচের দিকে এসে ফন্ট, তারপরে গিয়ে ফন্ট পাবেন, যে যেটা যেটা ফন্ট আপনার পছন্দ ওটাতে ক্লিক করে এখানে Ctrl+1, Ctrl+2, Ctrl+3, Ctrl+4, 5, 6, 7, 8, 9, 0 পর্যন্ত এরকম 10টা ফন্ট শর্টকাট ভাবে আপনি সেটিং করে রাখতে পারেন। এরপর Ctrl+3 সেট করে অ্যাসাইন ক্লিক করবেন, ওকে দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন, এই যে ফন্ট বক্সটা রয়েছে এই ফন্ট বক্সের মধ্যে ফন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে মূলত আমার শর্টকাট অপশনে যাওয়া লাগছে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো, যেটার দ্বারা আপনার আরবির কাজ কমপ্লিট, যেটার দ্বারা কি আপনার আরবির কাজ কমপ্লিট। কেমন কমপ্লিট? আরবির কাজগুলো সাধারণত আমরা দুই ভাবে করি। কয় ভাবে? এইভাবে দুই ভাবে। একভাবে হলো হরকত যুক্ত, আরেকভাবে হলো হরকত ব্যতীত। ম্যাক্সিমাম কাজগুলো একটা সময় হরকত দেওয়া হতো হাতে, আরবি নস্খায় কিন্তু হরকতটা কি করা হইতো বলেন? হরকতটা হাতে দেওয়া হতো, হাতে। এই হরকত দেওয়ার জন্য এক একটা ফর্মা, এই হরকত দেওয়ার জন্য এক একটা ফর্মা সর্বনিম্ন 50 থেকে শুরু করে সর্বোচ্চ 1200, 1500, 2000 টাকা পর্যন্ত দেয়া লাগতো যারা হরকত কাজ করত। যারা কিসে কাজ করত? কত করে দেওয়া লাগতো? এই হরকত দেওয়ার জন্য, এই হরকত দেওয়ার জন্য হরকত যারা কাজ করতেন কাতেব, এই কাতেব ওয়ালাদেরকে একটা সময় সর্বনিম্ন 50-100 টাকা থেকে শুরু করে উপরে আপনার 1500-2000 টাকা পর্যন্ত দেয়া লাগতো। কাজের পরিধি বুঝে আর কি। অনেক কাজ রয়েছে, অনেক হরকত, অনেক সময় লাগে, 2-3 ঘন্টা সময় লাগে। অনেক কাজ রয়েছে 1 ঘন্টায় 2-3 ফর্মা করা যায়। তো এই যে আজকে যে কাজটা আপনি শিখছেন সেটা যখন আসলো, এই কম্পোজের মধ্যে হরকত পরিপূর্ণভাবে কিভাবে দিতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদের কাছে আমি আমার জীবনের অর্জন কোনোটাই বাদ দিয়ে নেই। 20 থেকে 25 বছর, সেই 2001 কিংবা 2002 সাল থেকে কম্পিউটার জগতে পা দেওয়া, প্রায় বলা যায় 2 যুগ। এই 2 যুগের মধ্যে শিখা ছাড়া অন্য কোনো কাজ করিনি। শুধু শিখার অর্জনের মধ্যে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে যতদিন থাকবে ততদিন শিখতে থাকবো। আমার শিখার একটা উদ্দেশ্য আছে, আমি কখনো কাউকে বলি নাই, আজকে আপনাদেরকে বলি। আমি প্রত্যেকটা জিনিস শিখি হলো অন্যকে শেখানোর জন্য, এবং সেটা নিয়ত থাকে এটা যে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকার বায়না করব না, কোনো টাকার চিন্তা করব না। আমার শেখার উদ্দেশ্য থাকে এটা, এবং সেটা আমার ছোটবেলা থেকে, এই অভ্যাসটা আমার একদম ছোটবেলা থেকে। তো এই যে আমার ইচ্ছাটা, আমি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, আমি এটা বলতে পারবো।
এখন দেখেন, আমি আমার যোগ্যতাটা যতদিন পর্যন্ত আমি অর্জন করেছি, বিশেষ করে এই সেক্টরে আমি প্রতিটা বিষয় আপনাদের সাথে খোলাসা আলোচনা করি, যাতে আপনাদের মধ্য থেকে যারা ব্রিলিয়েন্ট আছেন, আমি একটা কম্পোজ রাখলাম পাশে, আপনাদেরকে দেখাতে চাই যে আমরা যে কম্পোজ গুলো করি, এই কম্পোজ গুলো সাধারণত আমরা দুই ভাবে করি। একভাবে হলো, প্রথম আমরা কম্পোজ করে যাই, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্টটা খেয়াল করেন। একজন কম্পিউটার অপারেটরের স্কিল অনেক প্রকার হয়। শুধু কম্পোজ করতে পারা, কম্পোজের সম্পাদনা সহ পারা, আরবি পারা, উর্দু পারা, সেটিং করতে পারা, কারেকশন করতে পারা, দ্রুত গতিতে নির্ভুলভাবে কম্পোজ করতে পারা, হরকত ছাড়া কম্পোজ করতে পারা, হরকত দিয়ে কম্পোজ করতে পারা, এগুলো সব স্কিল, গ্রেড। একজন কম্পিউটার অপারেটরের এই গ্রেড 1 2 3 4 5 6 7 8 9 করে এভাবে উপর দিকে উঠতে থাকে তার স্কিল অনুযায়ী। এই যে স্কিল গুলোর কথা বললাম, এই স্কিল গুলো আসলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনাদেরকে কম্পোজের কথা বলি, এই কম্পোজের মধ্যে প্রথমে লিখলাম, আমি আমার লিখে যাচ্ছি। আমরা কম্পোজ করি দুই ভাবে, একটা হলো কম্পোজ আরবি ছাড়া, আর একটা হলো কি আরবি সহ। তো আরবি ছাড়া, আরবি সহ, সরি, হরকত সহ। তো এই যে হরকত সহ হরকত ছাড়া কম্পোজ করার দুইটা ফেসিলিটি আছে, ফায়দা আছে। ম্যাক্সিমাম কাজগুলো প্রথমে হরকত ছাড়া কম্পোজ করা হয়। ম্যাক্সিমাম কাজগুলো প্রথমে কি করা হয়? হরকত ছাড়া কম্পোজ করা হয়। এর কারণ দুইটা। একটা কারণ হলো, হরকত দিয়ে কম্পোজ করতে গেলে সময় লাগে ডাবল, আর হরকত ছাড়া কম্পোজ করতে গেলে সময় লাগে অল্প, সামান্য। তো এখন আপনি হরকত দিয়ে কিভাবে কম্পোজ করবেন এটা আপনাকে ক্লিয়ার করব, আর হরকত ছাড়া পরবর্তীতে হরকত কিভাবে দিবেন সেটা আপনাকে ক্লিয়ার। তো ক্লিয়ার করার পূর্বে আপনাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। রিমেম্বারটা দিচ্ছি এভাবে যে, যখন কম্পোজ করলেন, হরকত দিয়ে দিয়ে কম্পোজ করলেন ডাবল সময় নিয়ে, এমন হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে ভাই আমার 3 পেজের লেখাগুলোকে আপনি 2 পেজ করে দেন, প্রয়োজনে আপনি এই জায়গা থেকে এই সূরাগুলোকে ফেলে দেন। তখন কিন্তু কাস্টমার বুঝবে না আপনি যে কত কষ্ট করে আপনি এটা কম্পোজ করেছেন। কাস্টমার কত হলো, এটা 3 পেজে কোনোভাবেই দেয়া যাবে না, কেননা 3 পেজে দিলে যার কাছে পাঠাবো সে গ্রহণ করবে না, এটাকে 2 পেজে করতে হবে। তখন আপনার কষ্টটা তার কাছে কষ্ট মনে হবে না, কিন্তু আপনার জন্য কষ্ট। আপনি তার জন্য 200 টাকা নিয়েছেন, কিন্তু আপনি যে সময়টা ব্যয় করেছেন সেটা 2000 টাকা। এই জন্য প্রথমে এই হরকত দিয়ে কম্পোজ আমরা করি না, যতক্ষণ পর্যন্ত এটা 100% নিশ্চিত না হবে যে প্রত্যেকটা ম্যাটারই থাকবে, একটা ম্যাটারও ফেলে দেওয়া হবে না, ডিলিট করা হবে না।
ততক্ষণ পর্যন্ত আমরা হরকত ছাড়া কম্পোজ করি। হরকত দিয়ে তখন আমরা কম্পোজ করি যে 100% নিশ্চিত হলে। তাও কিভাবে? আগে মূল বর্ণগুলো লিখে যাই, তারপর গিয়ে আমরা কম্পোজ করি। তো মূল বর্ণ লিখে গেলাম, সেটা তো আপনারা দেখেছেন। ওটার উপর কিভাবে আরবি হরকত বসাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই যে হরকত দিয়ে কিভাবে কম্পোজ করবে। বা সিন, বা আগে লিখবেন না জের আগে লিখবেন বলেন? আপনি আরবিতে লিখতে গেলে কোন বর্ণটা আগে লিখবেন বলেন? কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোন বর্ণের পরে কোন বর্ণ হরকত যুক্ত সহ আপনি লিখবেন? আপনার কলম দিয়ে বলেন দেখি, কিভাবে লিখেন আপনি? কথা বলেন। শুনতে পাচ্ছেন তো সবাই নাকি? সালাম। তোমার সমস্যার সমাধান তো হলো না, তা চেঞ্জ করে দিলা, ইয়ে দিলা। আমি এই যে ক্লাস করতেছি যে, নাহলে 10-12 উপরে লাইন যাচ্ছে যাচ্ছে আর আসতেছে। তাহলে এক কাজ করি, তাহলে কালকে অফিসে, আমাদের অফিসের যে ডাটাটা আছে ওটা দেখো একটু দেখো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন দেখেন এই যে হরকত দিয়ে আমরা কম্পোজ করি, হ্যাঁ? তো হরকত দিয়ে আপনি কম্পোজ করতে হলে আপনাকে কি করতে হবে বলেন দেখি? প্রথমে যে লিখতে হবে না বা লিখতে হবে? প্রথমে হরফ, এরপরে প্রথমে হরকত। প্রথমে দিলাম বা, তারপর শিফট বাটন ধরে ধরেন সি দিলাম, তাহলে কি আসলো? জের আসলো। জি। তারপর দিলাম সিন, তারপর জজম আসলো। তারপর দিলাম মিম, তারপর জের আসলো। তারপর আলিফ দিলাম, লাম, লাম, তাসদিদ দিলাম, একটা খাড়া জবর দিলাম। তারপর হা দিলাম, জেদ দিলাম, আলিফ দিলাম, লাম দিলাম, র দিলাম, তাসদিদ দিলাম, জবর দিলাম, হা দিলাম, জজম দিলাম, মিম দিলাম, খাড়া জবর দিলাম, নুন দিলাম, জেদ দিলাম, আবার স্পেস দিলাম, আলিফ দিলাম, লাম, র, র এর উপরে তাসদিদ আকার অর্থাৎ জবর, হা, জের, ইয়া, জজম, মিম, জের। এই যে কিভাবে কম্পোজ স্টাইলটা বুঝেন, স্টাইলটা বুঝলে কিন্তু আপনি পারবেন, মানে থিমটা, সিস্টেমটা। আপনি বাংলাতে আরবিতে যেভাবে কলম দিয়ে লেখেন, এই জায়গার মধ্যে ঠিক ওইভাবে লিখবেন। মানে কলম দিয়ে আপনি কোন বর্ণটা আগে লেখেন, তারপরে তারপরে কি দেন,
তারপরে কি দেন, এইভাবে ইয়ে করবেন। এইখানে একটা জিনিস শিখার বিষয়টা বুঝেন, এই হরকত গুলো কিন্তু আমরা এই ফন্টে কি করি নাই, সেট করি নাই। এই হরকত এই মদের চিহ্নগুলো আমরা সেট করেছিলাম অ্যারাবিক টাইপ সেটিং থেকে, তাই না? মনে আছে আপনাদের? জি মনে নাই, তারা ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমি আপনাকে তো তখন বলেছিলাম যে এটা যদি এমন হয়, ঘাবড়ানোর কিছু নেই, আপনি কম্পোজ শেষ করে ফেলবেন আগে, তারপর সিলেক্ট করবেন, তারপর ফন্টটাকে চেঞ্জ করে দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক হয়েছে? খারাপ? জি আমার এটার সাথে এটা মিলেছে কিনা? মিলেছে, তাই না? আচ্ছা, এটা এইভাবে আপনাকে হরকত সহ কম্পোজ করতে হবে। হরকত সহ কম্পোজ করার পদ্ধতি হলো এটা। এবার আসেন হরকত দিবেন কিভাবে। কিছু কিছু কাজ আসবে, আপনি আলেম হিসাবে আপনার কাছে অনেকে বলবে যে ভাই আমাকে এই এই লাইনগুলোতে আমাকে একটু হরকত লাগিয়ে দেন। এরকম কিছু কাজ আসবে, অনেক কাজ আসবে। তখন আপনি কিভাবে করবেন দেখেন, বার মধ্যে যাবেন, তারপর দিবেন জের। এবার সিনের মধ্যে যেতে হবে না আমাকে? জি স্যার। এর মধ্যে যেতে হলে আমাকে কোন বাটনটা দিতে হবে? অ্যারো বাটন। বাম পাশে লেফট অ্যারো। লেফট অ্যারো দিয়ে গেলাম, তারপরে মিমের মধ্যে যেতে হবে। এইভাবে আমাকে অ্যারো বাটন দিয়ে কি করতে হবে? হরকত দিতে হবে। কঠিন কিছু না, কিন্তু খুব কঠিন কিছু, শুধুমাত্র সিস্টেমটা বুঝতে হবে যে আসলে সিস্টেমটা কি। এখানে সিস্টেম হলো এখানে সিস্টেমটা হলো আপনি কি করবেন, ওই মদের চিহ্নগুলো হরকত গুলো আপনি দিবেন, আর অ্যারো বাটন দিয়ে দিয়ে সামনের দিকে যাবেন। লেফট অ্যারো দিয়ে দিয়ে কি করবেন, সামনের দিকে যাবেন। যখন কমপ্লিট শেষ হয়ে যাবে, এরপর পুরোটাকে সিলেক্ট করার পরে ফন্ট চেঞ্জ করে দেবেন। দেখবেন যে যে আপনার মজার চিহ্নগুলো যে অন্য ফন্টে ছিল, সেটা কি হয়ে যাবে, আপনার এই ফন্টে কনভার্ট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন তো সবাই, না? হরকত দিয়ে কিভাবে কাজ করবেন, এটা সবার ব্রেন ক্লিয়ার হয়েছে, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা কিভাবে হরকত দিব, বা আমরা কিভাবে হরকত দিয়ে কম্পোজ করব, অথবা আমরা একাধিক ভাষায় একসাথে কিভাবে কম্পোজ করব, এটা তো ক্লিয়ার। জি স্যার। অনেক ফায়দা দিবে। যদি পূর্বের থেকে যদি আপনার এটা জানা না থাকে, তাহলে আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক ভূমিকা রাখবে। বিশেষ করে যারা জীবনের পাবলিকেশন সেক্টরে কাজ করার নিয়ত করেছেন, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। কেননা আমি যেহেতু দীর্ঘ প্রায় 1 যুগ পাবলিকেশন সেক্টর নিয়ে কাজ করেছি, এই এই সেক্টরের মধ্যে কি কি বিষয়গুলো চাহিদা, এবং একজন কম্পিউটার অপারেটরের কোন কোন স্কিল গুলো থাকলে তার ডিমান্ডটা বেশি, এটা আমার থেকেও অন্য কোনো ট্রেনার ভালো বলতে পারবো বলে আমার মনে হয় না। কারণ ম্যাক্সিমাম যেই আপনার ট্রেনাররা আছেন, তারা হয়তো বিভিন্ন আপনার হাই ইয়ার সোসাইটির কাজ করেন বা ট্রেনার প্রশিক্ষণ নিয়েছেন, সেই হিসেবে ট্রেনার। আমি আমার জীবনে সবচেয়ে লো ইয়ার থেকে শুরু করে আপনার হাই প্রজেক্টের কাজগুলো সবগুলোতে ঘেটেছি, সবগুলোতে কাজ করেছি। যার কারণে কোন সেক্টরে কোন জিনিসটা প্রয়োজন সেটা আমি ভালো বুঝি, বা আমার অভিজ্ঞতার আলোকে আমি সেটা বলতে পারি, এবং সেইটাকে ফিল করে আপনাদেরকে আমি ট্রেন আপ করি, যে আমার শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা যাতে অসম্পূর্ণতা থেকে না যায়, এটা যাতে তিনি ভালো করে শিখতে পারেন।
আজকের ক্লাসে এই পর্যন্ত। আমার এখানে অনেক ঝামেলা করে। আজকের ক্লাসে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।